এর ওপর হামলার ঘটনায় বিদেশি শক্তিগুলো একের পর এক বিবৃতি দিয়ে আসছে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছে ১২টি দেশের দূতাবাস। এসব বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। সহিংসতা করতে চায় এবং ওনারা সহিংসতা শুরু করেছে। ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো। পররাষ্ট্রমন্ত্রীকে আবার মাঠে ছেড়ে দেয়া হয়েছে, ওনাকে আটকে রাখা হয়েছিল, এটা ধারণা করার কারণ আছে। আমাদের মনে থাকার কথা যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহা বিপদে পড়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার। দর্শক বন্ধুরা, গত ঢাকা ১৭ আসন সংসদ নির্বাচনে হিরো আলমের উপর হামলাকে কেন্দ্র করে পুরো বিশ্ব জেগে উঠেছিল এবং সেই সাথে তারা সেই সকল ঘটনাকে কেন্দ্র করে নানা বিবৃতি জানিয়েছিল। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিবৃতির কারণে এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমিন তিনি সেই সকল বিষয়গুলোর বিরোধিতা করেছিলেন। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার মহা বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের সরকার। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তথ্যমন্ত্রী তিনি এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছেন, তিনি বলে যাচ্ছেন বিদেশিরা তাদের সাথে সহিংসতা শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরবো, যেই প্রতিবেদনগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে অবশেষে মহা বিপদে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন জাহেদ স্যার। আপনারা জাহেদ স্যারের সেই আলোচনাটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে কিভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমিন সহ মহা বিপদে পড়তে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিদেশি শক্তিগুলো একের পর এক বিবৃতি দিয়ে আসছে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছে ১২টি দেশের দূতাবাস। এসব বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। তিনি এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। বুধবার ১২ দেশের দূতাবাসের বিবৃতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকায় যখন তখন লোক মেরে ফেলা হচ্ছে, তখন তো এরা কেউ বিবৃতি দেয় না। জাতিসংঘ কোনো প্রতিক্রিয়াও জানায় না। তারা কি প্রশ্ন তুলেছে যে আমেরিকায় এভাবে কেন লোক মারা যাচ্ছে? পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কিছুদিন আগে ক্যামব্রিজে ফয়সাল নামে একটি বাংলাদেশি ছেলে মারা গেল। জাতিসংঘ কি তখন বলেছে ওই ছেলের মৃত্যুর তদন্ত কতদূর, কিংবা রাষ্ট্রদূতরা কি দল বেঁধে কোনো বিবৃতি দিয়েছে? হিরো আলমের ব্যাপারে যারা বিবৃতি দিয়েছে তারা নিজেদের দেশে লোক মারা গেলে কিছুই বলে না। এ.কে আব্দুল মোমেন জানান, এসব বিবৃতি গ্রহণযোগ্য নয়। কেন হিরো আলমকে মারা হলো সেটা তদন্ত করে দেখা হবে। এটাও তো হতে পারে মারামারির ঘটনায় এমন কেউ জড়িত ছিল যা আমরা জানি না। হয়তো আমাদের নির্বাচনে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করার জন্য কেউ এটি করিয়েছে। হয়তো কেউ আগামী নির্বাচন চায় না, তাই একটি অনিশ্চিত পরিবেশ তৈরি করে নির্বাচন বানচাল করার জন্য এই হামলার ঘটনাটি ঘটিয়েছে। বাংলাদেশে রাষ্ট্রদূতরা যেমন হইচই করে, এমনটা আর কোনো দেশে করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কিছুদিন আগে ফ্রান্সে অনেক লোক আক্রান্ত হয়েছে, তখন কোনো বিবৃতি চোখে পড়েনি। কাজেই বাংলাদেশে কিছু হলেই বিবৃতি দেওয়ার যে রেওয়াজ, সেটা বন্ধ করতে হবে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলে এ নিয়ে তুমুল আগ্রহ দেখায় গণমাধ্যমগুলো, যেন কি না কি হয়ে যাবে। আসলে সম্পর্কের উন্নতি করতে চান বলে প্রেসিডেন্ট বাইডেন একের পর এক দল পাঠাচ্ছেন, আর একটি গোষ্ঠী এর মধ্যে সন্দেহ খুঁজছে। বিদেশ থেকে কেউ এলেই এভাবে ষড়যন্ত্র খোঁজা বন্ধ করতে হবে। সাইদ রহমান, কালবেলা। পররাষ্ট্রমন্ত্রীকে আবার মাঠে ছেড়ে দেয়া হয়েছে, ওনাকে আটকে রাখা হয়েছিল, এটা ধারণা করার কারণ আছে। আমাদের মনে থাকার কথা যে আমেরিকার দুই উচ্চপদস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের স্টেট ডিপার্টমেন্টের যে কর্মকর্তা, সহজ ভাষায় মন্ত্রী, তাদের সাথে কোথাও পররাষ্ট্রমন্ত্রীকে দেখা গেল না। তারা দুই মন্ত্রীর সাথে দেখা করলেন, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবের সাথে বসলেন, সৌজন্য সাক্ষাৎ হলো না পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সো নানান স্পেকুলেশন আমাদের মধ্যে চলেছে, তাকে কি সরকার আটকে রেখেছে উল্টোপাল্টা কথা বলে ওদের সাথে বসে বলে ফেলবে, বা শেষে উল্টোপাল্টা বলবে যেটা আরও ড্যামেজ তৈরি করতে পারে। সরকার তো একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে। এমনকি যারা সালমান এফ রহমানের বাসায় অনেক মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী অনেকেই ছিল নৈশভোজে, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না। অথবা এটাও কি কারণ যে আমেরিকানরাই তার সাথে বসতে চায়নি, এই লোক উল্টোপাল্টা
ফাত্রা কথা বলে সে কারণে, কুড বি এনিথিং। ওনাকে আজ আবার মাঠে দেখা গেল এবং স্বভাব সুলভভাবেই ওনার বাইপোলার ডিসঅর্ডার আছে কিনা একটা ডাক্তারি টার্ম আছে, যে দুইটা পোলের মধ্যে মানুষ বসবাস করে। কিছু মানুষ আছে যাদের অসাধারণ আনন্দে থাকছে, হঠাৎ করে সে প্রচণ্ড ডিপ্রেসড হচ্ছে, মাঝামাঝি কিছু নাই। এই ভদ্রলোককে মাঝে মাঝে দেখি আমেরিকাকে এত তোষামোদ, এত তেল মারে, রীতিমতো মহান দেশ টেস বলে কথা বলছেন, আবার হঠাৎ করে গালিগালাজ। উনি বাইপোলার। যাই হোক, আজকে আরেকটা পোল, ইউজুয়াল যে পোলটা সেটা দেখলাম। হেডলাইন হচ্ছে বাংলাদেশটাকে ওরা মগের মুল্লুক পাইছে। উনি পাইছে শব্দটাই বলেছেন। ইনফ্যাক্ট আমি ভিডিও চেক করলাম, অনেকগুলো মিডিয়া এটাকে পেয়েছে লিখতে গেছে। না, পাইছে শব্দটাই থাকা উচিত, কারণ একটা শব্দ উনি কি ব্যবহার করছেন যেটার একটা সিরিয়াস সিগনিফিক্যান্স থাকে। পেয়েছে আর পাইছে, এবং হিজ বডি ল্যাঙ্গুয়েজ, ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, যখন উনি কথা বলছিলেন আমি দেখলাম ই ওয়াজ সো অ্যাগ্রেসিভ। উনি তুচ্ছতাচ্ছিল্য, বিরক্তি, রাগ সব একসাথে এই কথাটা বলেছেন। আমি পাল্টা একটা কথা বলে রাখতে চাই, মগের মুল্লুক ওরা পাবে না, এটা কি মগের মুল্লুক না? এবং এটা মগের মুল্লুক যদি হয়ে থাকে, মগদের একজন তো এই পররাষ্ট্রমন্ত্রীও, ইজন্ট ইট? বাংলাদেশ মগের মুল্লুক কিনা দেখবো, কিন্তু উনি কি বলেছেন আমি একটু পড়ি। উনি একটা জায়গায় বলছেন যে আমেরিকা যখন তখন লোক মেরে ফেলে, ইউএন কি কোনো বিবৃতি দেয়? আমেরিকায় লোক মারা যায় কেন? কেমব্রিজে বাঙালি ছেলে ফয়সাল মারা গেল, ফয়সাল বাঙালি বংশোদ্ভূত আমেরিকান আসলেও, কেন যেন বাংলাদেশের কিছু আওয়ামী লীগের লোকজন তাকে বাংলাদেশি বলে বলে রাস্তায় প্রতিবাদ দেখানোর চেষ্টা করেছে। তখন কি রাষ্ট্রদূতরা দল বেঁধে বিবৃতি দিয়েছে? এগুলো হিরো আলম সম্পর্কে বললেন। তারপরে বলতেছে যে আমরা তদন্ত করে দেখতে পাই, এমনও হতে পারে আগামী নির্বাচন চায় না, তাই অনিশ্চয়তা তৈরির জন্য হামলা, নির্বাচন বানচাল করতে এ আকাম কুকাম আপনাদের বের করা উচিত। এবং একটা পর্যায়ে উনি খেপে গিয়ে বলছেন, বাংলাদেশটাকে কি ওরা মগের মুল্লুক পাইছে? মানে মগের মুল্লুক কথাটা কোত্থেকে এসছে আমরা জানি নিশ্চয়ই। সেটা হচ্ছে মধ্যযুগের সময়ে মগরা হচ্ছে আমাদের এই যে মিয়ানমারের আরাকান প্রভিন্স, যেটা এখন আসলে রাখাইন প্রভিন্স নাম দেওয়া হয়েছে। এখানকার একটা জলদস্যু যারা পর্তুগিজ জলদস্যুর সাথে একত্র হয়ে মারাত্মক ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যা তা করেছে। তারা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চুরি, লুট, খুন সব কিছু করেছে। একের পর এক রাজা বা এখানকার সুবেদার ফাইট করার চেষ্টা করেছেন। আমার যদ্দূর মনে পড়ে, আমি স্মৃতি থেকে বলছি, শায়েস্তা খাঁ তাদেরকে খুব ভালো মতো নিয়ন্ত্রণ করতে পেরেছে। এবং এই মগরা হচ্ছে রাখাইন যে জাতি আছে, আমাদের দেশেও তারা আছে, ডিবেট আছে, কিন্তু অনেকে বলে এরা রাখাইনরাই মগ, বা রাখাইনদের খুব কাছাকাছি একটা জাতিগোষ্ঠী হচ্ছে মগ, এবং এরা এই ধরনের ছিল। সেখান থেকেই এই টার্মটা আমাদের এখানে ব্যবহার করা শুরু হয়, যেটা মগের মুল্লুক। মগের মুল্লুক মানে হচ্ছে এখানে কোনো আইন কানুন নাই, গায়ের জোরই সব কিছু, এবং গায়ের জোরে শক্তিমানরা এসে, যাদের শক্তি এসে অস্ত্র দিয়ে এসে সাধারণ মানুষদেরকে লুণ্ঠন করে, চুরি করে, হত্যা করে। এটাই মগের মুল্লুক। বাংলাদেশে আসলে কোনটা নাই? বাংলাদেশে কোনটা নাই? বড় আগে মগের মুল্লুক যখন এই জায়গাটা এরকম এসে হয়েছিল, মগের অত্যাচার নির্যাতনে, তখন তাও তো বাইরে থেকে এই কাজগুলো করেছে। বাংলাদেশে যে সরকারটা ক্ষমতায় আছে, এরা এই দেশের ন্যূনতম কোনো আইন কানুনের বালাই রাখেনি, ও যা চেয়েছে তাই করেছে। বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে, যে রিসেন্ট এক্সাম্পল দিই, ঢাকা শহরে সহ বিভিন্ন জেলায়, বগুড়ায়, ফেনীতে, লক্ষ্মীপুরে, বিভিন্ন জেলায় দুই পক্ষের মারামারি হয়েছে, বিএনপি আওয়ামী লীগ দুই পক্ষের, এবং অনিবার্যভাবে সেই আক্রমণ শুরু করেছে আওয়ামী লীগ। তারপরে বিএনপির সাথে পাল্টাপাল্টি মারামারি হয়েছে। কাগজে কলমে ধরে নিলাম অপরাধ দুই দিক থেকেই হয়েছে, কিন্তু পত্রিকার খবর দেখেন প্রত্যেকটা জায়গায় মামলা হয়েছে, হাজার আসামি ধরে, কয়েকশো আসামি ধরে, সব বিএনপির মানুষজনের বিরুদ্ধে। মগের মুল্লুক। সেই কারণেই আপনি যা তা করেন। মগের মুল্লুকের ক্ষেত্রে কি ছিল? ওই মগদের তো আদালত ছিল না, আপনার আদালত আছে, এবং এটাকেও আপনি মগের মুল্লুকের মতো ব্যবহার করছেন। ন্যূনতম কোনো ন্যূনতম ইনসাফ, আমি অনেক অসাধারণ ইনসাফ এক্সপেক্ট করি না, ন্যূনতম ইনসাফ চাই। সেই ন্যূনতম ইনসাফের জায়গাটুকুও এখানে নাই। আপনি এখানে তুলে তুলে নিয়ে গিয়ে মানুষ খুন করে ফেলেন নাই, প্রয়োজন হলে আবার ফেলবেন না। আপনি মানুষের গুম করে ফেলেন নাই, আপনি কি লুণ্ঠন করছেন না? আপনার অফিসাররা, সরকারি অফিসাররা অফিসে বসে বসে মানুষের কাছ থেকে ও তো গায়ের জোর আপনাকে ঠ্যাক দিয়ে যে টাকা নেন, ঘুষ নেন, এটা প্রজেক্টের যে ডাকাতি করেন, সেটা আইন বানিয়ে কুইক রেন্টাল দিয়ে, বা ব্যাংক থেকে আইন বানিয়ে বানিয়ে লোকজনকে, অলিগারদেরকে যে টাকা তুলে দিচ্ছেন, সিন্ডিকেট তৈরি করে যে বাজার থেকে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা তুলে নেয় নিত্যপণ্য দ্রব্য থেকে আপনাদের লোকজন। আপনার কি মগ না? তাহলে এটা মগের মুল্লুক না? এটা মগের মুল্লুকের চাইতে আর অনেক বেশি ভয়ঙ্কর। মগের মুল্লুকে
অন্তত যে মানুষদের উপর অত্যাচার হয়েছিল তাদের রাজারা তাদের পক্ষে ছিল, তারা ফাইট করার চেষ্টা করেছে, তাদের সুবেদার একজন প্রার্থীর ব্যাপারে ঢাকা 17 আসনে একজন প্রার্থী ছিলেন, সেই প্রার্থীর ব্যাপারে বলছেন সে অর্ধ পাগল অর্ধ শিক্ষিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য তো এটি স্পষ্ট, ওনারা সহিংসতা করতে চায় এবং ওনারা সহিংসতা শুরু করেছে। 13টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের এরকম জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া, এটি রাষ্ট্রদূতদের আচরণ বিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রগুলোকে অনুরোধ জানাবো যে ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য। আমার প্রশ্ন, ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় কিংবা আশেপাশের অন্য দেশে যখন সহিংসতা হয়, সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না। আমাদের দেশে কেন এ ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে? এগুলো আসলে আমাদের কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদেরকে প্রভোগ করে। সুতরাং রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে বা এই ব্যাপারে প্রশ্ন তোলার আগে আমি মনে করি যারা তাদেরকে প্রভোগ করে তারা এই ক্ষেত্রে দায়ী। তবে অবশ্যই কূটনীতির ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ সেই ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য তো এটি স্পষ্ট, ওনারা সহিংসতা করতে চায় এবং ওনারা সহিংসতা শুরু করেছে। সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না। যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এবং একই সাথে আমাদের দলও যারা সহিংসতা তৈরি করবে, সহিংসতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আমাদের দলও জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবে। আমি আজকে ফেসবুকে দেখলাম রিজভী সাহেবের বক্তব্য। আমি দেখলাম যে উনি একজন প্রার্থীর ব্যাপারে বলেছেন যে একজন প্রার্থীর ব্যাপারে ঢাকা 17 আসনে একজন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিদেশিদের চাপেও মহাবিপদে পড়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যখন পুরো বিশ্ব জেগে উঠেছে, সেই সাথে বাংলাদেশের রাজনীতিবিদরাও এবার কেঁপে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা হয়তো জাহেদ স্যারের এই আলোচনাটি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিনকে আটকে রাখা হয়েছিল, আবারও তাকে সেরা দেওয়া হয়েছে, আর এজন্য তিনি উল্টাপাল্টা কথাবার্তা বলে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি অবশেষে মহা বিপদে পড়তে যাচ্ছে বিদেশিদের চাপে পড়ে? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।